গতকালই আমরা বলেছিলাম এবং আজ থেকে বিভিন্ন জেলায় ব্লকে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। আজকে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল সিপিআইএম এর। সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বামপন্থী দলগুলো ইনক্লুডিং সিপিআইএম এর লিবারেশন, তারা জানিয়েছে তারা যোগ দেবে। যেহেতু এসআইআর নিয়ে হিয়ারিং এর নামে প্রান্তিক মানুষের হেনস্থা ও হয়রানি হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবিতে। এর সঙ্গে আরো কয়েকটি দাবি আছে। গতকাল যা বলা হয়েছে, যত দিন যাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন, সিও থেকে আরম্ভ করে একেবারে এই আরো মাইক্রো অবজার্ভার, তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হয়রানি বেড়ে যাচ্ছে। প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল, পরিযায়ী, মহিলা, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অসুস্থ, তাদের সারাটা দিন চলে যাচ্ছে এবং র্যান্ডম। আমি বলবো, আমি দেখাবো এই স্লাইডগুলো থেকে, যেটা র্যান্ডম না, এটার মধ্যে একটা পরিকল্পনা আছে, একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই কার্যকলাপ। এটা নির্বাচন করার প্রস্তুতি নয়, এটা নির্বাচনের ইনপুট নয়, নির্বাচনের আউটপুট ঠিক করার চেষ্টা করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে বেশি হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কদিন আগে বিহারে হয়েছে এসআইআর, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। ইলেকশন কমিশন যা বলেছিল তার মধ্যে যেগুলো অন্যায্য ছিল সেগুলোকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাহলে একটাই আইন, একটাই সংবিধান, একটাই ইলেকশন কমিশন, যারা করলো না বিহারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজার হাজার লাখ লাখ নোটিশ দেওয়া হচ্ছে? নোটিশ দেওয়ার পদ্ধতিও বুঝে না। আজকে আমরা একটা চিঠি দিয়েছি, আপনাদের কাছে কপি দিয়ে দেবো, আমি পুরোটা পড়ে শোনাচ্ছি না। সিও কে অনেকদিন পরে আমি নিজে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক হিসেবে চিঠি দিয়েছি। সেখানে কয়েকটা পয়েন্ট আমরা বলেছি, আপনারা পেয়ে যাবেন তার মধ্যে, যে এটা হচ্ছে একেবারে পার্টিজান এবং ভিক্টিমাইজেশন, তার সঙ্গে হচ্ছে অ্যাসিমেট্রি, কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, আসলে এটা টোটালি ইললজিক্যাল। কালকে আমি কতগুলো উদাহরণ দিয়েছি, এখন আর তো ডিটেলস আমরা দেবো। এবং সেখানে একটা টার্গেট বোঝা যাচ্ছে, যেন ভারতীয় জনতা পার্টি বলছে, নির্দেশ দিচ্ছে, আর সেটা এই মেশিনারি, এই আরও বিডিও, এসডিও, ডিএম, রাজ্য সরকারের অফিসার। গতকাল বলেছিলাম দলদাস করলে কি হয়, আইন মোতাবেক নয়। তাদেরকে দিয়ে এখন মমতা ব্যানার্জি যেরকম প্রতিদিন যা খুশি কাজ করিয়ে নিয়েছেন আইনের ঊর্ধ্বে থেকে, এখন ভয় দেখিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, ইসিআই অবজারভার দিয়ে হোক, এই কাজটা করাচ্ছেন। ললেসনেস কেন বলছি আমরা? এই ইলেকশন রেজিস্ট্রেশনের ব্যাপারে আমাদের দেশে আইন আছে। আমার চিঠিতে আমরা লিখেছি, রুল 19 অফ দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960। সেখানে বলা আছে, যদি কাউকে নোটিশ দিতে হয় তো রুলসে তো দিয়ে দেওয়া, আইনের ক্ষেত্রে আইনের পরে রুলস, যদি রুল অফ ল হয় তাহলে তাকে citizens are being summoned via informal telephone calls rather than the mandatory form 12 written notices. তার জন্য একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ফর্ম 12, সেই ফর্ম 12 এর নোটিশ দিতে হয়। এখন ফোন করে বলে দিচ্ছি চলে আসুন। তাহলে নিজে ইলেকশন কমিশন এবং তার হয়ে যারা কাজ করছে তারা আইন মানছে না, নিয়ম মানছে না। এবার ডিসক্রিপেন্সি হচ্ছে,
ডিসক্রিপেন্সি নাম করে আমরা দেখেছি যখন ম্যাপিং হলো, প্রথমে তো ম্যাপিং বলা হয়েছিল, আপনারা সবাই দিলেন, তাহলে ম্যাপিং এ যতজনকে বলা হলো মৃত পাওয়া গেল। আমার কাছে লিস্ট আছে, আমি এই কলকাতার কনস্টিটুয়েন্সি ধরে বলতে পারি যেহেতু চিনি। তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন, তৃণমূলের কর্মী ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন, তারা মারা গিয়েছেন, কিন্তু লিস্টে তাদের নাম আছে, ভুয়ো ভোটারদের নাম আছে, কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে যারা জেনুইন ভোটার্স। তা কি ভিত্তিটা কি, ইয়ার্ডস্টিকটা কি, কার নির্দেশে হচ্ছে? তৃণমূলের নির্দেশে, বিজেপির নির্দেশে, আরএসএস এর নির্দেশে? আছে ভুয়ো ভোটারের নাম আছে, সে নোটিশ পাচ্ছে না, মৃত ভোটারের নাম আছে, সে এই স্ক্রুটিনিতে বার গেল না। আমি কনস্টিটুয়েন্সি ধরে বলিতে পারি, বুথ ধরে বলিতে পারি যে আমরা স্ক্রুটিনি করেছি যে কোন কোন বুথে মৃত ভোটারের নাম আছে, ভুয়ো ভোটারের নাম আছে, আমরা খুঁজে পাচ্ছি। আর এটা ওরা কি যন্ত্র ব্যবহার করছেন, এআই, মেশিন, কোন একটা প্রসিজার তো ব্যবহার করছেন, কোন একটা টেকনিক্যাল ব্যবহার করছেন, সেটা হয় ফল্টি, নাহলে উদ্দেশ্য প্রণীতভাবে এমন এজেন্সিস ব্যবহার করা হচ্ছে যারা এই কাজটা করছে। এবার এসআইআর প্রসিজার হচ্ছে, হ্যারাসমেন্টটা হচ্ছে কারণ ডিসক্রিপেন্সি বলে ওই পারিবারিক সূত্রে নামের লিস্ট দেখতে চাইছে। এটা তো দিস ইস্যু হ্যাড বিন রিপিটেডলি হাইলাইটেড আর্লিয়ার, আমরা আগে থেকে বলেছিলাম, এখানে আপনার প্রেস কনফারেন্স বলছি, চিঠি দিয়ে বলা হয়েছিল যে নাম নিয়ে যদি করা হয়, সারনেম যদি করা হয়, বানান নিয়ে যদি করা হয়, টাইটেল নিয়ে যদি করা হয়, তাহলে যারা বাংলাকে জানে না, যারা বাংলার নাম কি করে হয় জানে না, যারা আদিবাসী তপশিলীদের নাম কিভাবে হয় জানে না, যারা মুসলমানদের নাম কিভাবে হয় তা জানে না, এই নিয়ে অনেক বই আছে, সেগুলো আগে পড়ে নেওয়া উচিত ছিল। ইভলিউশন জানে না নামের, প্রগ্রেসিভ একটা স্টেটে কিরকম নামের মধ্যে বিবর্তন এসছে, আগে যেরকম নাম হতো এখন সব নাম হয় না, একটা বড় অংশের মধ্যপদ লোপ আছে। আগে 100 বছর আগে হিন্দু বাঙালি নাম হতো 3টে শব্দে, এখন আপনাদের এখানে অনেকে আছেন এই জেনারেশনে, তার আগের জেনারেশন থেকে শুরু হয়েছিল, এখন ওটা 2 শব্দের হয়ে গেছে, মাঝখানে মধ্যপদ লোপ, যাই বলি মধ্যপদ লোপ করে দেওয়া হয়েছে। বালা, কুমার, চন্দ্র এসব থাকতো না, এখন সেগুলো থাকা দেওয়া হয় না। তাহলে এবার পৈতৃক নামের সঙ্গে বলছে ওটাতে ছিল এটাতে নেই কেন? তাহলে এরা এই এভলিউশনকে, একটা প্রগ্রেসিভ এভলিউশনকে অস্বীকার করছে। মুসলমান নামগুলো একটা ধর্মের ভিত্তিক নাম হতো, হিন্দু নামও তাই হতো, কিন্তু এখন প্রগ্রেসিভ একটা স্টেটে যেটা হয়, আস্তে আস্তে এটা দেব দেবী নাম ছাড়াও, ধর্মীয় নাম ছাড়াও অনেক সেকুলার নাম হয়, ফুলের নাম দিয়ে হয়, বাংলা ভাষায় নাম দিচ্ছে। একটা মুসলমান মেয়ের নাম যদি শিউলি হয় তাহলে কেন হবে? আরে আমারই শালীর মেয়ের নাম হচ্ছে শিউলি খাতুন, তো এখন সে বলছে এই নামটা কি করে এলো? নান অফ দেয়ার বিজনেস। বিয়ে করেছে, টাইটেল চেঞ্জ করেনি, স্বামীর টাইটেল নেই কেন? এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি না, এগুলো ইললজিক্যাল, ওরা লজিক বোঝেননি। এটা আমরা বারবার ওদেরকে চোখে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করছি, তারপর এটা হচ্ছে, অসংখ্য উদাহরণ এরকম আছে, আর সেই নিয়ে হাজার হাজার নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশ দেখলে বোঝা যাবেন ম্যাপিং এর ক্ষেত্রে, ওই ওই চারটা দেখাও, মোট নো ম্যাপিং, ওটা আপনার দেখতে পাচ্ছেন না, পরে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখানে 3টে জায়গা আছে, নীলটা হচ্ছে নো ম্যাপিং যেটা হচ্ছে, আর তার পরেরটা হচ্ছে মোট নোটিশ দেওয়া হচ্ছে। তাহলে এত যে ধাকডোল পিটিয়ে কয়েক মাস ধরে ম্যাপিং করলো, তাহলে ম্যাপিং এর পরে নোটগুলো কি করে আসছে, নোটিশগুলো, এবং সেটা অ্যাবনর্মালি হাই। বিশেষত মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখবেন যে সেখানে নো ম্যাপিং কম পার্সেন্ট হয়েছে, এবং পার্সেন্ট ধরে আমরা বলে দিতে পারি, আপনাদের কাছে ডেটা আছে সব, কত পার্সেন্ট নো ম্যাপিং হয়েছে। আর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে নোটিশ দিচ্ছে কত হাই। আর এখানে আমরা বলছি টার্গেটেড, কনস্টিটুয়েন্সি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডেমোগ্রাফি ওয়াইজ। নেক্সট। আচ্ছা, কেন দিচ্ছে? 6 জন বা তার বেশি ভাই বোন, একজনকে বলছে একটা বাবার নামে 6টা সন্তানের বাবার নাম কেন, এটা নোটিশ দিয়েছে নরেন্দ্র মোদী, 4 ভাই 1 বোন, মোট 6 জন নোটিশ পাবে।
কারণ বলে তো ধর্ম দিয়ে করে। অমিত শাহ 6 বোন, অটল বিহারী বাজপেয়ী। আমি কালকে লালু যাদব এবং নরেন্দ্র মোদী বলেছিলাম বলে অনেকের রাগ হয়েছে যে কারেন্ট যারা লিডার আছে তাদের বলছেন না কেন। আমি এর আগে একবার বলেছিলাম, তখন ডেমোগ্রাফি বিষয় নিয়ে ছিল তর্ক, যে রাজ্যসভায় মুরলীমনোহর যোশীর একটা বিতর্কের উত্তরে আমি হুজু দিয়ে বার করে বলে দিয়েছিলাম যে কার কটা সন্তান এটা ধর্ম দিয়ে ঠিক হয় না। এমপিসদের স্বাধীনতার পরে যত হুজু আছে তাদের কার কটা সন্তান ছিল বার করে দিত র্যান্ডাম, যে লিডার্স এরা, কিন্তু 40s-এ 50s-এ 60s-এ 70s-এ কিরকম, আগে কত বেশি সন্তান হতো, এখন কত কম সন্তান হয়। এটা শিক্ষার সঙ্গে যুক্ত, এনলাইটেনমেন্টের সঙ্গে যুক্ত, উইমেন এম্পাওয়ারমেন্টের সঙ্গে যুক্ত। তা এটা কখনো ইলেকশন কমিশনের কাজ নয়। উত্তরপ্রদেশে বিজেপি বিধায়কদের দিচ্ছি, যাবে শুধু ন্যাশনালিতে দেবে বলি তা নয়। নামগুলো পড়তে পারছেন, আপনার দরকার আছে। ইউপির এমএলএ, আচ্ছা ইউপিতেও তো হচ্ছে, তা যদি লজিক্যাল হয় তাহলে এখানে যদি নোটিশ খায় মুর্শিদাবাদের একজন লোক, মালদার একজন লোক, চব্বিশ দক্ষিণের একজন লোক, তাহলে উত্তরপ্রদেশে এমএলএ নোটিশ খাওয়া উচিত। রামনারায়ণ অগ্নিহোত্রী বিজেপি বিধায়ক, ইউপি, 6 সন্তান। এটা আরো বলছে এই জন্য বলে মুসলমানদের সংখ্যা বেশি হয় বলে, এটা আদিবাসীদের তপসীদের বেশি, আদিবাসী এসব বলে। তো হচ্ছে 6 সন্তান, 2 ছেলে 4 মেয়ে। কুমার অজয় প্রতাপ 6 সন্তান। আমি 6 গুলোকে স্যাম্পল করলাম আর কি, যেহেতু এখানে 6 সন্তান, এটা নোটিশ দিয়েছে স্পেসিফিক, যে কি করে এক বাপে 6টা ছেলে মেয়ে হয় আর কি। আর একটা দিলাম না, আর একটা দিচ্ছে যে বয়সের ব্যাপারে, যে এত বেশি বয়সের সন্তান কি করে হলো। তো আমি বিজেপি নেতাদের লিস্ট বার করে দিতে পারি, যে 50-60 বছরের কারা সন্তানের পিতা হয়েছে। এটা আমাকে মুখে বলতে হবে যে দালালি করছে নির্বাচন কমিশন। নোটিশের ফিগার দেখলেই বুঝতে পারবে, একবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা দিয়ে দিয়েছি। পরেরটাও, এই যে কালারগুলো দেখছেন, নীলটা হচ্ছে নোটিশ দেওয়া হয়েছে, লালটা হচ্ছে নোটিশ পৌঁছানো বাকি রয়েছে, আর হলুদটা হচ্ছে বলছে নোটিশ দেবে। আমাদের কাছে এই তথ্য আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, যেটা এখনো জেনারেটই করেনি, কারণ সেই ক্যাপাসিটি নেই। ওই যে এখন বলছে না বিএলওরা নোটিশ দিতে পারে, তাহলে এত র্যান্ডম, এত লার্জ স্কেলে দিচ্ছে, যার প্রস্তুতি ওদের কাছে ছিল না। তারপরে যেটা আফটার থট, এটা অন্য কোনো জায়গা থেকে মেসেজ এসছে। মাঝখানে একজন মনে আছে সেবির চেয়ারম্যান ধরা পড়েছিলেন, যে টাকা পয়সা উল্টোপাল্টা লোন দিয়েছেন কেন, বললে একজন হিমালয় থেকে কোনো একজন সাধু বাবা তাকে তার গুরু নির্দেশ দেন বলেছিল, মনে আছে আপনাদের? এখন ইসিআই এর কোন গুরু নির্দেশ দিচ্ছে? নাগপুর থেকে, হিমালয় থেকে, দিল্লির নর্থ ব্লক থেকে, নবান্ন থেকে, কালীঘাট থেকে? নো ম্যাপিং এর পরেও এই ফিগারটা কখনো আসে না। আর যা এসছে, যা ক্যাপাসিটি আছে তার বিয়ন্ড, তার উপর চাপ হচ্ছে, হাজার হাজার দিতে হবে, লাখ লাখ দিতে হবে। যেটা পলিটিক্যালি তারা ফেল করেছে, 2 কোটি 1.5 কোটি সব ফিগার যা বলেছিল রোহিঙ্গা মহিঙ্গা, এখন সেটাকে নোটিশ দিয়ে, এবং সামান্যতম ভুল ত্রুটি, এটা কোন নোটিশ দিয়ে যাদের ডাকছে তারা যখন ডকুমেন্ট দিচ্ছে তাদের সই করছে না, পরে বলে ডকুমেন্টস পাওয়া যায়নি। ডকুমেন্টসটা পেয়েছে, তার রসিদ নেই, এবং হিউম্যানলি ইম্পসিবল। যত হিয়ারিং সেন্টার হয়েছে, যত নোটিশ দেওয়া হয়েছে, যত নোটিশ জেনারেট করা হবে, তাদের যা হিয়ারিং হবে নেক্সট, এটা দেখলে বুঝতে পারবেন। কালার দেখলে দু কালার বাড়ির জন্য দেওয়া হয়েছে, নোটিশ দেওয়ার কথা, আর তার পরে হচ্ছে যা নোটিশ সার্ভ হয়েছে রেড, আর হিয়ারিং হয়েছে গ্রিন। তাহলে এই কদিনে যা দেখলেন, এ তো ভোটের আগে এইসব করতে হবে, তাহলে আননেসেসারি ভলিউমটাকে বাড়ানো হচ্ছে পলিটিক্যাল ম্যান্ডেটকে সার্ভ করার জন্য, অথচ টেকনিক্যালি, ফিজিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি কোয়াইট ইম্পসিবল। এবং এতেই ভুল চুক বেশি হবে, কারণ গড়ে করবে, তাহলে প্রতিটা নথি ক্ষতি দেখতে পারবে না। আর যাদের ডাকছে ইতিমধ্যে হাজার হাজার লোক গিয়ে পৌঁছে যাবে, এবং তার দাঁড়িয়ে বাইরে অপেক্ষা করছে, এর মধ্যে রাস্তা অবরোধ শুরু হয়েছে, বিক্ষোভ শুরু হয়েছে। নেক্সট, যেটা আমি বললাম, তাই তো একটা
ক্যালকুলেশন থাকে, একটা রোড ম্যাপ থাকে। এই ধরনের একটা সংস্থা করলে যে আমরা প্রথম দিনে এতটা করলাম, শেষ দিনে এতটা করব, ধাপে ধাপে এতটা করব, যেটা হচ্ছে, আবার বলছি, আগে যেরকম হয়, অমিত শাহ বলে দিলেন এত সিট হবে ইভিএম গোটার আগেই, ভোট হওয়ার আগেই। এখানে ইসিআই বলে, ওটা যখন ধরা পড়ে গেছে ভোট চুরিতে, তখন ভোটার লিস্টে আগে থেকে বলে দিচ্ছে রেজাল্টটা কি হবে, সে মতো ভোটার লিস্ট তৈরি হবে। আসলে ইটস আ গ্রস ইনজাস্টিস। আপনারা জানেন যে আমরা এই বিক্ষোভের ডাক দিয়েছি, প্রতিবাদ করছি, কারণ একেবারে বহুল প্রচারিত, when injustice becomes law, resistance becomes duty. প্রত্যেক ভোটারের, এ রাজ্যের মানুষের এখন এটা কর্তব্য to resist this illogical, ill-motivated, targeted persecution. এবং সেখানে এটা হচ্ছে আমাদের যে সার্বজনীন ভোটাধিকার আছে তাকে গুলিয়ে দিয়ে মাস লেভেলে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট করতে চাইছে। আমাদের গর্ব, আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতার পরে আমরা এই সার্বজনীন ভোটাধিকার পেয়েছি, যেখানে নারী পুরুষ ধর্ম জাত পাত বর্ণ নির্বিশেষে। এটাকে বলে এথনিক ডেমোক্রেসি করতে হলে, রেশিয়াল ডেমোক্রেসি করতে হলে লিমিটেড ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হয়। আজকে আরএসএস বিজেপি ফাসিস্ট কায়দায় গণতন্ত্রকে নিয়ন্ত্রিত করতে চাইছে। বামপন্থীরা যখন ৭৭ এসেছিল, আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ। তারই ভিত্তিতে ২১ বছরের ভোটাধিকার ১৮ বছরের ভোটাধিকার হলো, তারই ভিত্তিতে মহিলাদের সংরক্ষণ হলো, তারই ভিত্তিতে পঞ্চায়েতি ব্যবস্থা পুরো ব্যবস্থা করা হলো, 3 টায়ার গভর্নেন্স হলো। বিজেপি যেটা চাইছে, ডেমোক্রেসিকে লিমিট করতে চাইছে, নিয়ন্ত্রিত করতে চাইছে এবং সংরক্ষিত করতে চাইছে। এটা একটা স্টেটাসের মতো এক দলের থাকবে, আর যাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, আসলে তাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে, তাদের প্রকৃতি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পরিবেশ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাস করার শান্তিতে, তাদের রোজগার করা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং তারই অংশ হিসেবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রক্রিয়া হয়েছে। এই জন্য আমরা গোটা রাজ্য জুড়ে বিক্ষোভে মানুষকে সামিল হতে বলছি। শুধু বাম দল নয়, তাদেরও বলছি, যেখানে যারা পারবেন, যারা ভুক্তভোগী তারা নয়, যারা নোটিশ পাননি কিন্তু নোটিশ পাবেন, we have to resist it। এবং তার জন্য এই ARO, এই BLO, বিশেষত বিডিও অফিসগুলোতে যাদেরকে দিয়ে সারা বছর ধরে আমাদের রাজ্যে লুটের কাজ চলেছে, আজকে ইসিআই তাদেরকে দিয়েই আমাদের ভোটাধিকার লুটের ব্যবস্থা করছে। আপনারা জানেন আগামী 10 দিন ধরে এই ডাক আমরা দিয়েছি। 26 তারিখ সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, রাজা রানীর যুগ যাতে ফিরে না আসে, রিপাবলিক, we have to reclaim our republic। আর রিপাবলিকের স্ট্রেংথ, কত বোমা, কত বন্দুক, কত পিস্তল, কত ট্যাঙ্ক, কত মিসাইল, কত বোমারু বিমান, বিদেশ থেকে কত অস্ত্র কিনেছি, তার উপর নির্ভর করে না। রিপাবলিক, প্রজাতন্ত্রের স্ট্রেংথ, সাধারণতন্ত্রের স্ট্রেংথ নির্ভর করে তার মানুষ কতটা এম্পাওয়ার্ড, তার কতটা গণতান্ত্রিক অধিকার, সমান অধিকার যা আমাদের সংবিধান দিয়েছে, সেইটাকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং নামের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, আচ্ছা খানাকুল থেকে দিল তপশিলি জাতির মহিলা এনমাস নোটিশ পেয়েছে, হাজারে হাজারে। কি দেখে নোটিশ দিচ্ছে? তো রাস্তায় নামতে হবে। আমরা বললাম পরিযায়ী শ্রমিকদের মুশকিল হয়, যারা লিস্টে নাম দেখে চলে গেল যে আমার নাম আছে, ম্যাপিং হয়ে গেছে, বছরের বাবা আসতে পারে না, ছুটি নেই, ট্রেনের যা অবস্থা, প্লেনের যা দাম, ওদের যা জীবিকা, যা তাতে কান্ট অ্যাফোর্ড। উৎসবের সময় যদি আসে তাহলে ভোটের সময় আসে না, ভোটের সময় যদি আসে তাহলে উৎসবের সময় আসে না।
আর তাদেরকে 2-3 দিনের মধ্যে নোটিশ দিয়ে বলছে চলে আসো, তাদের ডকুমেন্টস নিয়ে পরিবারের লোকেরা যাবে। কিন্তু নোটিশটা দেওয়া হচ্ছে কেন আগে ইসিআই কে সেটা বোঝাতে হবে। এই চিঠিতে আমরা নির্দিষ্ট দাবি করেছি, সেই দাবির ভিত্তিতে আমরা আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছি এবং 6টা পয়েন্ট আমরা দিয়েছি। আপনারা সেই নোটিশটা পেয়ে যাবেন, আর সময়ের মধ্যে পড়ে দিচ্ছি না। তারপরে যেটা হচ্ছে, আজকে 15, আগামী 17ই জানুয়ারি জ্যোতি বসু 17তম প্রয়াণ দিবস। তিনি এই আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ শিখিয়েছেন। তিনিই বলেছিলেন এদেশের মধ্যে প্রথম যে বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বর দল। লিডার মানে এটাই যে ফোর্সই করতে পারে। ডিকেটস এগো বাজপেয়ীর মুখ দেখে চলে গেল, এনডিএতে যোগ দিল, ওরা ভালো মানুষ, মোদি খারাপ, আদবানি ভালো, এখন হচ্ছে অমিত শাহ খারাপ, যোগী ভালো, এইসব বলে লাভ নেই। তাহলে এই যে অসভ্যতা এবং বর্বরতা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর হত্যালীলা, প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও আক্রমণ, আমাদের রাজ্যে হচ্ছে কে কি বিক্রি করছে তার উপর দাঁড়িয়ে, কে কি খাচ্ছে তার উপরে দাঁড়িয়ে। আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে অঙ্কিতা ভণ্ডারী, ইয়াং মেয়ে রিসেপশনিস্টের কাজ করেছিল, তাকে বিজেপি নেতার স্পেশাল সার্ভিস দিতে হবে, তাকে জেনে গেছে, তাকে খুন করা হয়। গোটা উত্তরাখণ্ডের মানুষ, বিশেষত মেয়েরা, ইয়াং জেনারেশন জেনজি নেমেছে রাস্তায়। আপনারা দেখেছেন আসামে কিভাবে বুলডোজার দিয়ে কলোনি উজাড় করে দেওয়া হয়েছে, বস্তি উজাড় করে দেওয়া হয়েছে, চর খালি করে দেওয়া হয়েছে আদানিকে জমি দেওয়ার জন্য। এ শুধু বাবরি মসজিদ ভাঙা নয়, আপনারা দেখেছেন উড়িষ্যায় বিজেপি শাসনে শুধু পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তা নয়, উদ্বাস্তু যারা ওখানে পুনর্বাসিত হয়েছিলেন তাদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। আসামে কার্বি আংলং এ কিভাবে বর্মন ব্রাদার্সদের হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। উন্নত দেখেছেন গণধর্ষণের শিকার, সে গোটা পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, আর অপরাধীদেরকে মালা পরানো হচ্ছে, তাদেরকে জামিন দেওয়ানো হচ্ছে। সেজন্য আমরা ঠিক করেছি এইবারে হচ্ছে তোমার গিয়ে 17 তারিখ গোটা রাজ্য জুড়ে এই অসভ্যতা, এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শপথ বাক্য পাঠ করবে সবাই, যারা পাড়ার বিশিষ্ট নাগরিক আছেন, মাস্টারমশাই আছেন, প্রাক্তন আছেন, বয়স্ক ব্যক্তি আছেন, যাদের অবদান আছে আন্দোলনে গণতন্ত্রে রক্ষায়, তাদেরকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হবে। এই অসভ্যতা, এই বর্বরতা রুখতে হবে। মানুষের কাছে আমরা যাচ্ছি। ইতিমধ্যে যেটা আমরা বলেছিলাম 10,000 বৈঠক সভা হবে, 10,000 বৈঠক সভা হয়ে গেছে। এই মাসের মধ্যে 25,000 হবে, সমস্ত অংশে মানুষের মধ্যে। এবার লাগাতার চলবে। যতক্ষণ এরপরে পরীক্ষা হবে তখন মাইক ব্যবহার করা যাবে না। যতক্ষণ মাইক ব্যবহার করা যাচ্ছে, এগুলো পথসভা এবং তোমার গিয়ে মাইক প্রচারের মধ্য দিয়ে এই বার্তাগুলো আমাদের নিয়ে যেতে হবে। কারণ জ্যোতি বসুই বলেছিলেন মানুষ শেষ কথা বলে, মানুষ ইতিহাস রচনা করে। আর উনি আরেকটা কথা বলেছিলেন, যে আজকে যা সত্যতা প্রমাণিত হচ্ছে, আমাদের আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিলেন উনি সবচেয়ে বড় অপরাধ করেছেন এই দলকে এ রাজ্যে এনেছেন। এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। একজন করে আজকে যখন ফারাক্কা বিডিও অফিসে এসআইআর চলছিল, সেখানে রীতিমতো তাণ্ডব চালানো হলো। বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিসে ভাঙচুর চালানো হলো। কি বলবেন? কে তাণ্ডব করছে? তাণ্ডবটা শুরু করলো কে? এত লোক গেল কেন বিডিও অফিসে? ডাকলো কেন বিডিও অফিসে? আদার ওয়ে রাউন্ড। তৃণমূলের কাজ করবে, কিন্তু তৃণমূলকে সেই কাজ করতে সুযোগ কে দিল? মমতা ব্যানার্জি গেলেন, কে ইডি অফিস থেকে নিয়ে চলে আসলেন, সেই সুযোগটা করে দিল কে? There is a cause behind every effect. When you talk about effect,
As a Marxist, I say, look into the causes. না মাইক্রো আমি শুনলে হবে না তো। শোনা যাচ্ছে? আচ্ছা, ইডি তল্লাশি এবং ফাইল ছিনতাই নিয়ে মামলা চলবে সুপ্রিম কোর্টে, জানালো কলকাতা হাইকোর্ট। শেষ পর্যন্ত হাইকোর্টের ইডির বক্তব্যই মাথা খারিজ হয়ে গেল তৃণমূলের যুক্তি। আমি আবার বলেছি, থিয়েটার, পলিটিক্যাল থিয়েটার হ্যাজ বিন ট্রান্সফার টু দি কোর্ট রুম। কিন্তু আদত কথা হচ্ছে যে ব্যাপক আগে চোর পুলিশে খেলা হতো। ছোটবেলায় একটা চোর থাকতো, একটা পুলিশ থাকতো, পুরিয়াতে একটা দারোগা থাকতো আর ডাকাত থাকতো। দারোগা পুলিশকে বলতো কে চোর কে ডাকাত ধরো। চোর ডাকাতরা যখন পার্লামেন্টে আবার নবান্নে আর বিধানসভায় ভরে যায়, সরকারি এজেন্সির অফিসাররা যখন চোর ডাকাতে সামিল হয় চুরি ডাকাতিতে ভাগ পাওয়ার জন্য, তখন ওই পুরিয়ায় 4টে পুরিয়ার থাকে না। তখন চোর আর ডাকাত তো চলে গেছে, পার্লামেন্টে বসে গেছে, অ্যাসেম্বলিতে বসে গেছে, নবান্নে বসে গেছে। তখন শুধু দারোগার পুলিশে খেলা হয়। ইডি, সিবিআই, দিল্লি পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, বিধাননগর কমিশনারেট, কলকাতা পুলিশ। তাহলে বিজেপি এবং তৃণমূল এই পুলিশ পুলিশ খেলা খেলছে। আর সেই পুলিশগুলো এরকম, যখন সেন্ট্রাল গভর্নমেন্টের পজিশন হবে, পোস্টিং হবে, তখন সে স্টেট গভর্নমেন্টে একদম মেরে ফেলছে, ধরে ফেলছে। আর যখন সেটা আবার সেই পুলিশ অফিসার যখন স্টেট গভর্নমেন্টে পোস্টিং হবে, তখন নবান্ন নির্দেশে ধরে ফেলছে, কেটে ফেলছে। এই উৎসব চলবে আর তোমরা রিপোর্টিং করবে। কোর্টে হাজার হাজার মামলা পেন্ডিং আছে, লাখ লাখ মামলা। হিয়ারিং এর ডেট পায় না মানুষ, আর এইসব ভিভিআইপি মামলা হয়ে যায়, রাতারাতি হয়। হিয়ারিং তো হয়েছে সুপ্রিম কোর্টে, অভয়ামা কাণ্ডে হয়নি? কি ফলাফল হয়েছে? সুদীপ্ত মামলায়, দেবযানী মামলায়, চিটফান্ডের মামলায় তো হিয়ারিং হয়েছে, ইডি সিবিআই তো করেছে। কি কি ফল পেয়েছি আমরা? আর অনেক মামলার কথা বলতে পারি। তাহলে একটা সিভিল অফেন্সকে মমতা ব্যানার্জি ক্রিমিনাল অফেন্সে কনভার্ট করলেন। ইলিগাল টাকা পয়সার লেনদেন, মানি লন্ডারিং কেস, তার ভাইপোর বেনামি কোম্পানিতে কয়লা পাচারের টাকা ঢুকেছে, তিনি ওটাকে কনভার্ট করলেন ক্রিমিনাল। এটা হয়, উনি আইন পড়েছেন বা বলেন, বাদলি করেন। এখন এই ধরনের অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়াটির সব এরকম বলে যে তুমি ওটা ঢুকে যাও, তুমি তালা ভেঙে দাও, তুমি ওটা দখল করে নাও, এরকম কেউ কেউ পরামর্শ দেয়। তারপরে চলে, দীর্ঘদিন মামলা চলবে, ততদিনে ভোট পার হয়ে যাবে। তখন তোমরা টেলিভিশন স্ক্রিনকে ভাগ করে দিয়ে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে কলকাতা হাইকোর্ট, একদিকে দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই দুটোর মধ্যে বাইনারি দেখাতে পারবে। এখানে প্রশ্ন যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি আছে, এটাও কি কোনো পরিণতি দেখবে? আমি ফোরকাস্ট কি করবো? আগে তো বলে দিলাম, পাস্ট পারফরমেন্স ইজ অ্যান ইন্ডিকেটর। কাকুর গলার স্বর নিয়ে কবচা চালিয়েছ, তারপর কি পরিণতি হলো? 300 কোটি টাকা বেরোলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, ইডিসিবিআই গেল লিপস অ্যান্ড বাউন্ডে, যার কাছ থেকে মাল বাজেয়াপ্ত হলো তাকে জিজ্ঞাসাবাদ করলো। এইটা যখন আমরা বলছি যে দেখো সেটিং কারে কয়, তখন এটা স্ক্রিপ্টেড। এই ঘটনাটা ঘটানো হলো যে এটা সেটিং নয়, দেখো কিরকম লড়ে যাচ্ছে দুজনে, আর তোমরা সেই নিয়ে প্রশ্ন করছো। সেদিনটা আমরা 21-এর বিধানসভা বা 24-এর লোকসভা ভোটের আগে দেখেছি যে ইডি সিবিআই তৎপরতা। 26-এর বিধানসভা রাজ্যের কাছাকাছি বড় বড় অফিসাররা আসছেন কলকাতা। বিধানসভা ভোটের আগে কাউকে কি অ্যারেস্ট করতে পারবে? তোমরা ছোটবেলায় সাপুরে খেলা দেখেছো? একটা সাপুরে বাঁক নিয়ে দুপাশে দুটো ঝুড়ি নিয়ে আসতো, ঝাঁপি বলে ওটাকে, তার মধ্যে সাপ ডাকতো, ভয় পেতাম মাঝে মাঝে, একটু বিন বাজাতো, তারপর ঝাঁপি খুলে দিলে সাপগুলো ফোনা তুলতো। তার বীজ দাঁত খুলে হয়েছে আগে থেকেই, আমরা তো বুঝতাম না। তারপর আবার সবাই পয়সা টয়সা দিয়ে দিত, চাদর পেতে দিত, তারপর আবার সেই বিন থামানোর থেমে যেত, আবার সেই সাপগুলো কিরম নিয়ে যেত, আর তারপর আবার ঝাঁপির মধ্যে ঢুকে পড়তো, আবার ঝাঁপি বন্ধ করে দিয়ে মেয়েরা ক্যা হ্যায় হাম তো
गरीब आदमी हैं, हम तो झोला लेके चल पड़ेंगे বলে মোদি আবার ঝোলা নিয়ে বেরিয়ে পড়বে। আমি বলছি কূটনীতিকে পার্টিগুলো সাপোর্ট করতে পারে, কিন্তু কোর্ট কিভাবে তাহলে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে দিনের পর দিন এইভাবে রায় আটকে আছে বা এই ধরনের জিনিসগুলো কি করে করবে? আমি একটু আগে একটা বললাম কোটেশন, তুমি মাথায় শুনলে না ভালো করে? when injustice becomes law, অন্যায় যখন আইন হয়ে যায় তখন কি করতে হয়? তখন প্রতিরোধ গড়ে তুলতে হয়, তখন রেজিস্ট্যান্স বিকামস ইউর ডিউটি। আজকে আদালতে একটা আর্জি জানানো হয়েছে তৃণমূলের আইনজীবীর তরফে। বলা হচ্ছে যে আমাদের কাছ থেকে ইডি যে তথ্য পেয়েছে সেগুলো যাতে রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার না করা হয় এবং পাবলিকলি বা কোনোভাবে যেন তা প্রকাশ না হয়। একই ব্যাপার, এই মমতা ব্যানার্জি ছুটে গেলেন, ফাইল নিয়ে আসলেন, আর হয়েছিল যাতে প্রকাশ না পায়। এবং দেখবে এই প্রথম ইডি কোনো সিজার লিস্ট দিল না। উল্টো দিকেটা বলো, যে কোনো জায়গায় ইডি গেলে, সিবিআই গেলে তারপর একটা সিজার লিস্ট দেয় না? পুলিশ গেলেও দেয় না একটা সিজার লিস্ট, যে আমরা গেলাম এই পেলাম। আমি আপনার জিজ্ঞেস করছি, ওই দিনের পরে এখন পর্যন্ত পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ইডি তো প্রেস নোট দেওয়ার জন্য নয়, তা তো সিজন লিস্ট দিতে হয় যে আমি কি পেলাম। ইডি কিছু ফিক্স করেনি, আজকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে। কেন সেটা তাহলে গেল কেন? তামাশা করতে, মমতাকে ডাক পারতে, ডিম পারতে। তাহলে একটা উদ্দেশ্যতে যাওয়া হয়। তাহলে আমি ধরে নিলাম লজিকাতে যে ওই ল্যাপটপ, ওই ফোন আর ওই ফাইলটাই নিতে গেছিল, তাহলে ভরসা কি ঢাললো? ওটাকে এমন করে সাজিয়ে রেখে দিয়েছিল যে ম্যাডাম আসুন এবার নিয়ে যান। আর অফিসে তো অনেক কিছু থাকে না, কিছু একই থাকে। তো মমতা ব্যানার্জি সাহসটা প্রকাশ করে দিন না যে এইটা নিতে এসেছিল। দেখো, একটা প্রাইভেট কোম্পানি যার কয়লার পাচারের টাকার সঙ্গে যোগাযোগ, যার বেনামে অভিযোগের মালিকানা বলে আমি অভিযোগ করছি, তার এখানে ইডি গেল, কিছু সিজ করলো না। তা বুঝতে পারছো লিপস অ্যান্ড বাউন্সে কেন যায়নি ইডি? আর মমতা ব্যানার্জি ঢুকে গেলেন, দিয়ে পুলিশকে নিয়ে গিয়ে তৃণমূলের গাড়িতে করে মাল নিয়ে বেরিয়ে চলে আসলেন। কোন আইনে আছে এটা? তাহলে এইটা নিয়ে আমাদের সময় নষ্ট করার জন্য, তোমাদের সময় নষ্ট করার জন্য, আমরা যাতে বেকারি নিয়ে, দারিদ্র নিয়ে, স্কুল বন্ধ নিয়ে, কলেজ বন্ধ নিয়ে, 100 দিনের কাজ নিয়ে, এই এসআইআর নিয়ে, ভোটাধিকার নিয়ে, এসবের থেকে তোমাদের ঢুকিয়ে দিল, যেমন আগে ঢুকিয়ে দিয়েছিল গভর্নরের বাড়িতে। তারপরে দার্জিলিং এ গিয়ে দেখা গেল ওটা ফাঁপা। সেলিমদা, একটা অন্য প্রশ্ন। বলো। সিঙ্গুরে শিল্প হোক, যেটা বাম সরকার তৎকালীন বাম সরকার চেয়েছিলেন থেকে বর্তমানে কয়েক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে, পরবর্তীকালে সিঙ্গুরে কি হয়েছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু আজকে সুকান্ত মজুমদার তিনি বলছেন আগামী দিনে সিঙ্গুরে শিল্প লক্ষ্মী হবে। মমতা ব্যানার্জি আর বিজেপি দুজনে মনে করে একটা ঠাকুর দেবদেবীর দাম ঢুকিয়ে দিলে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু যখন মমতা ব্যানার্জি, আমি আগের দিন বলেছি, তুমি ছিলে না, আবার সুকান্ত বলেছে বলে, সুকান্ত জানতো না, তখন সে তৃণমূল করতো, এখন বিজেপি করে। তখন এই তথাগত রাজনাথ সিং, সুষমা স্বরাজ, আলুওয়ালিয়া, এই শুভেন্দু আর এই মমতা, এই মাওবাদী সব এক জায়গায় ছিল না? তাহলে সিঙ্গুরে বামপন্থা, বাম ফ্রন্ট কৃষির সাফল্যের উপর দাঁড়িয়ে যে শিল্প সম্ভাবনা দেখেছিল এবং বাংলায় যে শিল্প আসছিল, আমরা গুজরাটকে, কর্ণাটকা, মহারাষ্ট্রকে পেছনে ফেলে 2006 থেকে 11 আমরা ছিলাম 1 নম্বরে বিনিয়োগের ডেস্টিনেশন হিসেবে। সেই শিল্প সম্ভাবনাকে তার যে ভ্রূণ হত্যা করেছে মমতা ব্যানার্জি, এবং দাইমা হিসেবে কাজ করেছে এই বিজেপি, আরএসএস। পরিষ্কার। তার আবার নতুন কথা কি বলবে? এখন লক্ষ্মী সরস্বতী কি লাভ? ঠিক আছে, ধন্যবাদ। না, না, আর নেই। 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কথা বলছে রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তরের বক্তব্য, নেতাজির জন্মদিন রয়েছে, সরস্বতী পুজো রয়েছে, তাহলে কিভাবে? তোমাদের মনে আছে গত লোকসভা বিধানসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী চলে এসেছিলেন, ভিক্টোরিয়া এসে এইরকমই নাটক হয়েছিল জয় শ্রীরাম করে। তখন মোদী আবার পরে লালকেল্লায় গিয়ে পৌঁছেছিলেন, তখন দাঁড়িয়ে
একটা আজাদ হিন্দ ফৌজের টুপি পরেছিলেন, আসলে লোকজনকে টুপি পরাচ্ছিলেন, তখন খুব নেতাজি নেতাজি করছিলেন। এবারে নেতাজির জন্মদিনে পরীক্ষার ডেট হচ্ছে, যেমন আসামে রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠানগুলো বাতিল করা হয়েছে, রবি ঠাকুরের গানই বাতিল করা হচ্ছে, ছুটিও বাতিল করা হয়েছে রবীন্দ্রনাথের। তাহলে এটা আরএসএস এর পরিকল্পিত সংস্কৃতির অংশ। আমরা বামপন্থীরা বলি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করতে হবে গোটা দেশে। যারা দেশপ্রেমী, যারা স্বাধীনতা কামী, তারা এই কথাই বলবে। আর যারা ব্রিটিশের দালালি করেছে তারা নেতাজির ঐতিহ্যকে ধুয়ে মুছে সাফ করতে চাইছে। এটাই তফাৎ। ধন্যবাদ।